আসসালামু আলাইকুম। ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। নতুন প্রধান বিচারপতি হয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে শিক্ষার্থী ও আইনজীবীদের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এছাড়া আপিল বিভাগের অন্য 5 জন বিচারপতি পদত্যাগ করেছেন। এদিকে 24 ঘন্টার মধ্যে বিচার বিভাগ পুনর্গঠন সহ সংখ্যালঘুদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নূর হোসেনের রিপোর্ট। শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রপতির সাথে কথা বলে দুদিন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম বন্ধ রাখেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার তিনি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা আহ্বান করেন। এরপর শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করে সুপ্রিম কোর্টে অবস্থান নিতে থাকে। পরে সেই ফুল কোর্ট সভা বাতিলও করেন। কিন্তু প্রধান বিচারপতি হিসেবে পদত্যাগ করতে গড়িমসি করায় আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা। এমনকি শনিবার দুপুর 1টার মধ্যে পদত্যাগের সময়সীমাও বেঁধে দেয়। দুপুর 1টার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। পরে তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রধান বিচারপতির পদত্যাগের পর আপিল বিভাগের 5 বিচারপতি এম এনায়েতুর রহিম, জাহাঙ্গীর হোসেন, আবু জাফর সিদ্দিকী, শাহিনুল ইসলাম এবং কাশেফা হোসেন পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পর আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ঘোষণা দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি আমলে নিয়ে পরে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। বিচারপতিদের পদত্যাগের পর দ্রুত যাতে বিচারালয়ের বিচার কাজ শুরু করা যায় সেই পদক্ষেপ নেওয়ার কথা জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। যদি আইন উপদেষ্টা জানিয়ে থাকে নিশ্চয়ই এটা ভালো, এবং ইতিমধ্যেই হয়তো উনি পদত্যাগ করেছেন এবং এটাকে স্বাগতম জানিয়েছেন। যদি এটা করে থাকেন, আমি একটু আগে যেটা বললাম, নিশ্চয়ই মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলে মাননীয় প্রধান বিচারপতি ওনার মনে করেছেন যে আমার প্রতি যেহেতু আস্থা নাই, তাহলে আমার থাকারও দরকার নেই। এদিকে সর্বোচ্চ আদালত ছাড়াও 24 ঘন্টার মধ্যে পুলিশ বাহিনী পুনর্গঠন ও সংখ্যালঘুদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত 16 বছরে যারা আওয়ামী রেজিমকে সার্ভ করেছে তাদের মধ্য থেকে কেউ এই রাষ্ট্রীয় সাংবিধানিক কোন প্রতিষ্ঠানের আশেপাশে তাদেরকে আমরা ভিড়তে দিব না। সংখ্যালঘু ভাইরা তারা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে, তারা বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছে। আমরা এই নতুন সরকারকে আহ্বান করছি, ছাত্র নাগরিকের পক্ষ থেকে আহ্বান করছি, আপনারা তাদের ন্যায্য দাবিগুলো অনতিবিলম্বে মেনে নিন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের নতুন স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতন নিয়ে বিএনপিতে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে। রাতে গুলশানে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এছাড়া ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় জাতিসংঘকে তদন্তের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। মহিদুল ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের মানুষের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে, এবং সেখানে আপনার বিভিন্নভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত ভাবে নয়, ধর্মীয় ভাবে নয়, এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে। কোথাও হয়তো দেখা গেছে যে আপনার একজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা হয়েছে, তিনি হয়তো বা অবগতি করেন, সেখানে সেভাবে হয়েছে। এটার সঙ্গে কোনো রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা চালানো হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ওই গণহত্যা নিরপেক্ষ তদন্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও জাতিসংঘের চিঠি দেয়া হবে। বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা
সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে যেসব প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির জন্য যথাযথ পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চিঠি দেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। সহজ নয়। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ফৌজদারি মামলা প্রত্যাহার সহ 5 সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ শুরু হবে। একই সাথে আর্থিক খাতের কেলেঙ্কারির সাথে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে উপদেষ্টারা এসব কথা বলেন। হাসান জাভেদের আরেকটি রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনেও সচিবালয়ে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। সভায় নেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা, যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের পদক্ষেপ গ্রহণ, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটককৃতদের ছেড়ে দেয়া। কিভাবে মিসক্যারেজ অব জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। সরকারের আরেক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে ব্রিফিংয়ে বলেন, দেশের মন্থর হওয়া অর্থনীতির গতি ফিরিয়ে আনতে চেষ্টা করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে। ইনফ্লেশনের ব্যাপারে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ছাড়াও আমাদের অর্থনীতির কিন্তু একটা এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি, যে মানুষের উন্নয়নের সুফলটা বিশ্বের মানুষ পায় নাই। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা ইস্যু করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি যথাসম্ভব কমো, মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো সব মানুষ। এদিকে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শিল্প কারখানায় জ্বালানি নিশ্চিত করাই হবে তার প্রথম অগ্রাধিকার। দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় নয় বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা আমাদের পুরা যেই পরিষদের। শিল্প খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবাইকে মিলেমিশে কাজ করারও আহ্বান জানান তিনি। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায় সহ কারো ওপরেই যাতে কোনো হামলা নির্যাতন না হয় সেদিকে তার মন্ত্রণালয় কাজ করছে। কোনো নির্যাতনই কাম্য নয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সংখ্যালঘুদের জানমাল, ইজ্জত, সম্পত্তি, উপাসনালয় এগুলো রক্ষার জন্য, তাদের নিরাপত্তা বিধানের জন্য, তাদের মনে যে আতঙ্ক তৈরি হয়েছে বা আতঙ্ক তৈরি করছে কেউ, এই আতঙ্ক দূর করার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেব। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথেও বসবো, তাদের সাথে আলোচনা করব, তাদের পরামর্শ নেব এবং আমাদের অগ্রাধিকার পাবে প্রায়োরিটি হচ্ছে যে আইন শৃঙ্খলার উন্নয়ন। বৈষম্য বিরোধী ও সরকার পতনের আন্দোলনে হামলা ও পুলিশের গুলিতে আহত ব্যক্তিদের দেখতে সিলেটে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যে পাশবিক কায়দায় হামলা ও নির্যাতন চালানো হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আহত নিহত প্রতিটি পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করার জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে। ডাক্তার শফিকুর রহমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসাধীন আহতদের সাথে কথা বলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি স্মরণে গ্রাফিতি, দোয়া এবং দুস্থদের খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। উত্তরায় মুগ্ধের আবাসিক এলাকার সড়কটি নামকরণ করা হয়েছে শহীদ মুগ্ধ সরণি। এ সময় শিক্ষার্থীরা বলেন, শহীদদের স্মরণে রেখে সব অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা ভবিষ্যতেও মাঠে থাকবে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। পানি লাগবে পানি, দেয়ালে দেয়ালে শহীদ মুগ্ধের সে কথাটি এখনো যেন জীবন্ত লাখো শিক্ষার্থীর কণ্ঠে। উত্তরায় প্রিয়াঙ্কা সিটির মুগ্ধ নেই, কিন্তু তার স্মৃতি জাগরুক করে রাখছে শিক্ষার্থীরা। দেয়াল অঙ্কনে মুগ্ধের সেই ছবি আর নানা স্লোগান। শহীদ বীর মুগ্ধ সরণি নাম দিয়ে আমরা এই রোডটিকে আমরা দিতে চাই। কিশোর গ্যাং যারা, তাদের দমনের বিরুদ্ধে আমাদের অলরেডি সেফটি একটা ডিপার্টমেন্ট কাজ করছে এবং আমরা সরকার আসুক, নির্বাহী কর্মকর্তা আসুক, আমরা অলওয়েজ আমরা রাষ্ট্রের জন্য থাকবো। মুগ্ধ ভাইয়ের ফ্যামিলি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যাতে তার কোনো মূর্তি বা এই ধরনের কিছু না হয়। সো আমরা এমনভাবে যাতে তার লেখাটা, যেটা আমরা সবাই জানি, পানি লাগবে পানি, যে কথাটা এখনো শুনলে আমাদের বুক কেঁপে ওঠে। আন্দোলনে শিক্ষার্থীদের সহযোগিতার সময় নিজের প্রাণটাই বিলিয়ে দিয়েছিলেন। ছাত্রছাত্রীদের দাবি, বৈষম্যের বিরুদ্ধে এখনো একাট্টা তারুণ্য। আমরা চাচ্ছি যে দেশটাকে আমরা আগায় নিয়ে যাব, কিন্তু সবার আগে আমাদের যে একটা কথা, আমার কথাটা হচ্ছে যে আমরা দেশ সংস্কারের আগে, দেশ পরিষ্কার করার আগে নিজেদের মনকে পরিষ্কার করতে হবে। যারা আগে ভুল করছে তাদেরকে আমরা দূরে সরাই দেবো তা না। উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলো গ্রাফিতে যেন জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত শহীদরা। যাতে বেহেশতে নসিব করে সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ, শিক্ষার্থী এবং সাধারণ জনতার প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করে শিক্ষার্থীরা। জাতীয় সংসদ ভবনের সামনে সন্ধ্যায় এই আয়োজনে অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দিনের আলো ফুরাতেই জাতীয় সংসদের সামনে জ্বলে ওঠে হাজারো মোমবাতি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণেই শিক্ষার্থীদের এই আয়োজন, যেখানে অংশ নেয় শিশু থেকে শুরু করে সব বয়সের নানা পেশার মানুষ। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। সমবেত কণ্ঠে গান, জাতীয় সঙ্গীত। 5 আগস্ট থেকে জাতীয় সংসদ ভবন এবং তার সংলগ্ন এলাকার সংস্কার এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছেন এ সকল শিক্ষার্থী। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন তারা। আমাদের কর্মসূচি ছিল ট্রাফিক কন্ট্রোল, ক্রাউড কন্ট্রোল, খাবার ব্যবস্থাপনা, মেইন গেটে হচ্ছে যে বিভিন্ন ইকুইপমেন্ট এসেছিল সেগুলো আমাদের কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা আমাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে যেভাবে নাগরিক দায়িত্ব পালন করেছেন তারা, তেমনিভাবে ভবিষ্যতেও দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা। আমাদের অনেক ত্যাগের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতা কারণা, এই স্বাধীনতা আমাদের সবার। ছাত্ররা যারা আছে তারা দেশ গঠনের পাশাপাশি যতদিন অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারের পাশাপাশি আমরা সবসময় সহযোগিতা করে যাব। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, নতুন স্বাধীন বাংলাদেশ হবে শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন এক দেশ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের 6 জন সদস্য। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখে তারা এই আহ্বান জানান। চিঠিতে হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা। চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেড, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগাভার্ন এবং ওল গ্রিন। নরসিংদীতে বিপুল পরিমাণ টাকাসহ 3 জনকে আটক করেছে শিক্ষার্থীরা। এছাড়া দেশের কয়েকটি স্থানে লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সাথে কাজ করছে সেনাবাহিনী।
নরসিংদীতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের হাতে ৮৮,৫০,০০০ টাকা নিয়ে একটি প্রাইভেট কার এবং গাড়িতে থাকা ড্রাইভার সহ ৩ জনকে আটক করে শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শাহী প্রতাপ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে একদল সেনা সদস্য গিয়ে টাকা ও গাড়িসহ ৩ জনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নেমেছে সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বোলানপুর এলাকায় মাইক নিয়ে প্রতিটি গলিতে গিয়ে লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার জন্য আহ্বান জানান ছাত্ররা। এ সময় সেনা সদস্যরা তাদের সাথে ছিলেন। এই আহ্বানে সাড়া দিয়ে অনেকেই লুট করে নিয়ে যাওয়া মালামাল ফেরত দেন। মৌলভীবাজার সদর ও রাজনগরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মীর মৌলভীবাজার জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন। মত বিনিময় শেষে মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে 5টি আগ্নেয়াস্ত্র জব্দের কথাও জানান তিনি। রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলার থানাগুলোতেও কাজে ফিরছেন পুলিশ সদস্যরা। থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে, দেশের 639টির মধ্যে 538টি থানার কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনও ট্রাফিক পুলিশ না থাকায় রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরাই। আবির আহমেদের রিপোর্ট। জনগণকে সেবা দিতে আবারও কাজে ফিরছে পুলিশ বাহিনী। শনিবার রাজধানীর বিভিন্ন থানায় গিয়ে দেখা যায় সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে। সিরাজগঞ্জে পুলিশ হত্যার 6 দিন পর চালু হয় থানা পুলিশের কার্যক্রম। আমাদের থানার কার্যক্রম আজকে থেকে শুরু হচ্ছে, কালকে একদম পূর্ণতম শুরু হবে। আশা করি এলাকার নিরাপত্তা আবার এবং আইন শৃঙ্খলা আবার ফেরত আসবে। অলরেডি থানাগুলো আশেপাশে আমাদের ট্রুপসরা আছে এবং আমরা চেষ্টা করছি জনমনে যেন আবার শান্তি ফিরে আসে। আর এটার জন্য আমি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। রাজশাহী মহানগর ও জেলা পুলিশের 20টি থানার কার্যক্রম শুরু হয়েছে। পুলিশের পাশাপাশি প্রতিটি থানায় সেনা ও আনসার সদস্যরাও রয়েছেন। চট্টগ্রাম মহানগরীর 16টি থানার মধ্যে 11টি থানার কাজ শুরু হয়েছে। কুমিল্লা সেনানিবাসের জিওসি সদর দক্ষিণ মডেল থানা পরিদর্শন করেন। শনিবার সকাল থেকে খুলনা মহানগরীর 8 থানার মধ্যে 3টি থানার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে পুলিশ। তাদের সহায়তা করছে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। গোপালগঞ্জে সীমিত আকারে সেনাবাহিনীর সহায়তায় থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া পিরোজপুর, ঝালকাঠি, মাগুরা, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বেশিরভাগ জেলার থানাগুলোতে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। এদিকে আনসার বাহিনীর পাশাপাশি আজও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ সেবামূলক কাজ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। আগামীতে যারা প্রশাসনে আসবে তারাও যেন এরকম রাস্তাঘাট ক্লিন থাকে, কখনো কোথাও যেন চাঁদাবাজি না হয়, কোথাও জটলা না বাঁধে। মধ্যরাতে পুরো ঢাকা যখন ঘুমন্ত নগরী, ঠিক তখন নির্ঘুম চোখে রাজধানীবাসীর নিরাপত্তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল। আজ শিক্ষা মন্ত্রণালয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের পাশাপাশি শিক্ষার্থীদের দাবি পূরণে তিনি পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন। একই দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের 6 জন প্রভোস্ট পদত্যাগ করেছেন। এছাড়া পদত্যাগ করেছেন 22 দিন আগে নিয়োগ পাওয়া বাংলা একাডেমির মহাপরিচালক হারুনুর রশিদ আসকারি। বিকেলে তার পদত্যাগের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে সংস্থাটির জনসংযোগ বিভাগ। রশিদ আসকারি গত 18 জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। স্বৈরাচার মুক্ত দেশ পুনর্গঠনে কাজ করবেন বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা দাবি করেন, শেখ হাসিনার পতন হলেও এখনও ফ্যাসিবাদী শক্তির সমর্থক ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল আছে। ফলে তাদের ষড়যন্ত্রের কারণে দেশ আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। অবিলম্বে সেসব ব্যক্তিদের দায়িত্ব থেকে সরানোর দাবি জানান বিএনপি নেতারা। এদিকে বিএনপি নেতাকর্মীদের সহায়তায় ঢাকার বিভিন্ন এলাকায় বিপণী বিতান খোলা হয়েছে। আতঙ্কিত নগরবাসীর স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই দায়িত্ব পালন করছে ঢাকা মহানগর বিএনপি। সকালে হাতিরপুলে দোকান মালিকদের সাথে বৈঠক করে মোতালিব প্লাজা খুলে দেওয়া হয়। বিএনপি মহানগরের নেতারা জানান, ব্যবসায়ীদের নিরাপত্তায় সার্বক্ষণিক নিরাপত্তা দেবে তাদের দলের নেতাকর্মীরা।
9 বছর পর কাল ভারত থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। গত বছরের জুনে তাকে 3 মাসের মধ্যে দেশে ফেরার শর্তে ট্রাভেল পাস দেওয়া হয়েছিল। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ওই বছরের 11ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় ফরিদপুরে জেলা যুবদল মত বিনিময় সভা করেছে। বিকেলে জেলা যুবদলের আয়োজনে ফরিদপুর শহরের শরীয়তুল্লাহ বাজার এলাকায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু। উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি আওয়াল খান লালন ও জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক শাহেদা বেগম। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।